মায়া বুঝলো ওর সাথে যেটা হলো সেটা পুরোপুরি প্ল্যান করে সাজানো হয়েছিল। কিন্তু কে করলো এমনটা? কি লাভ পেল মায়াকে একটা এত দামি জিনিস এইভাবে দিয়ে? কিছুদিন ধরেই অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করছে মায়াকে। হঠাৎ হঠাৎ মাথা ভার হয়ে আসে, যন্ত্রণায় চোখের পাতা ঝাপসা হয়ে যায়। মনটা যেন সর্বদা কোথাও হারিয়ে থাকে, চারপাশের কোনো কিছুর সাথে আর সংযোগ স্থাপন করতে পারে না। মাঝে মাঝে এমন কিছু কথাও ভুলে যায় যা মুহূর্তখানেক আগে বলেছিল বা শুনেছিল। নিজের ভেতরে এক অচেনা শূন্যতা অনুভব করছে ও। সব কিছু যেন ধোঁয়াশা, অগোছালো আর অবুঝ। নিজেকে যেন একটা পাগল বেপরোয়া সত্তা বলে মনে হয় তার। এমনিতেই কোনো কিছুই ভালো লাগছে না, তার উপর আবার এইসব অদ্ভুত অনুভূতি যেন মনের মধ্যে বিষ ছড়াচ্ছে ধীরে ধীরে। হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে একটা ছোট্ট চিরকুট। পাতাটির স্পর্শেই যেন কোনো এক অজানা সংবেদন জেগে ওঠে মায়ার মনে। কোমরে বাঁধা কোমর বন্ধনীটা হঠাৎই ভারী মনে হচ্ছে, যেন কে একজন নিঃশব্দে এসে ওর শরীরে জড়িয়ে ধরেছে। ঠান্ডা অথচ ব্যাকুল এক স্পর্শ যেন ছড়িয়ে পড়ছে ওর সারা সত্তায়। হঠাৎ করে কানের খুব কাছ থেকে ভেসে এলো এক স্বর। কি ব্যাপার মায়া রানী, শপিং মলে এসেও শপিং না করে মুখ লটকে দাঁড়িয়ে আসো যে? ভয়ে চমকে উঠল মায়া। দুপা পিছিয়ে গিয়ে এক ছটকায় ঘুরে তাকালো পেছনে। চেনা মুখ, আসিফ। আসিফ বলল, হে রিল্যাক্স, হ্যাঁ এমন করে চমকে উঠলে কেন? মনটা কোথায় ছিল তোমার? মাথা নিচু করে ভগ্ন কণ্ঠে মায়া উত্তর দিল, ও হো কিছু না ভাইয়া, মানে আমি খেয়াল করিনি, হঠাৎ এত কাছ থেকে বললেন, ভয় পেয়ে গিয়েছিলাম। আসিফ খানিকটা নাটকীয় ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, আহ, ভাইয়া বলে তো মনটাই ভেঙে দিলে। লোকটার আচরণে কিছুটা হতভম্ব হয়ে গেল মায়া। সকালেও সে খুবই গম্ভীর ভঙ্গিতে আপনি সম্বোধনে কথা বলছিল, আর এখন যেন এক লাফে অনেকটা কাছে চলে এসেছে। এতটা দ্রুত ব্যবধান কমিয়ে ফেলার চেষ্টা, তাও আবার ওর মতো একজনের সঙ্গে। অস্বস্তিতে গুটিয়ে গেল মায়া। প্রথমবার দেখা মাত্র লোকটার ব্যক্তিত্বে এক ধরনের সম্মোহন অনুভব করেছিল মায়া। স্নায়ুর মতো টান টান গভীর এক রূপে দেখা দিয়েছিল সে। কিন্তু এই মুহূর্তে তার আচরণে কোথাও যেন একটা খামখেয়ালিপনা, এক ধরনের অবাঞ্ছিত স্পর্শের গন্ধ। মায়া হঠাৎ অনুভব করলো কেউ যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চুপি চুপি অনুসরণ করছে, কিংবা দূর থেকে অনুভব করিয়ে দিচ্ছে নিজের উপস্থিতি। চারপাশে চোখ ঘোরালো। এই অস্থিরতা বুঝে ফেলে আসিফ জিজ্ঞেস করলো, কি হলো মায়া রানী, কাউকে খুঁজছো বুঝি? মায়া সোজাসুজি বলল, কাউকে না, আর দয়া করে আমাকে এই নামে ডাকবেন না, খুব অস্বস্তি লাগে। আসিফ হেসে উঠল। আরে এতে আবার অস্বস্তি লাগার কি আছে? কথাটা শেষ হওয়ার আগেই একটি মেয়ে কর্মচারী এগিয়ে এসে বলল, ম্যাম, আপনাকে সামিরা ম্যাম ডেকেছেন ওই দিকে। মেয়েটির কথায় যেন হাঁপ ছেড়ে বাঁচল মায়া। মনে হলো এখান থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চলুন, আমার আপনার সাথে একটু কথা আছে। মায়া দ্রুত পা ফেলল সেদিকে। সঙ্গে সেই মেয়েটি যে আগেও এসে ডেকে নিয়েছিল ওকে, এবং তারপরেই ঘটেছিল সেই অদ্ভুত ঘটনাটা। চলতে চলতে মায়া প্রশ্ন করল, আচ্ছা আপু, তখনও তো আপনি বলেছিলেন সামিরা ম্যাম ডেকেছে, কিন্তু আমি তো কোথাও ওদের দেখতে পেলাম না। মেয়েটি তখন থেকেই কেমন যেন কাঁচুমাচু করছিল। ওর মুখের অস্বস্তি মায়ার চোখ এড়ালো না। মেয়েটি বলল, হ্যাঁ ম্যাম, তখন সামিরা ম্যাম আপনাকে ওপর ফ্লোরে ডেকেছিলেন। এই ফ্লোরে একটা বিদ্যুৎ সমস্যা হয়েছিল, কিছুক্ষণের জন্য আলো ছিল না, মানুষজনও ছিল না প্রায়। ওই যে সামিরা ম্যাম, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। এই কথা বলে তাড়াহুড়ো করে চলে গেল মেয়েটি। মায়া স্থির হয়ে তাকিয়ে রইল ওর পিছু পানে। মনে হলো কিছু একটা লুকাচ্ছে সে। আবারও সেই চেনা ঝিমঝিমে অনুভূতি। মাথার ভেতর যেন দপদপ করে কিছু পুড়ে যাচ্ছে, সব কিছু গুলিয়ে যাচ্ছে। মায়া চোখ মুদে মাথাটা দুহাতে চেপে ধরল। প্রতিদিনই যেন নিজের সঙ্গে এক নতুন যুদ্ধ শুরু হয় ওর ভেতর। আপু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? সামিরা মায়াকে ধরে জিজ্ঞাসা করল। মায়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না, আমি ঠিক আছি। তুমি ডেকেছিলে আমায়? হ্যাঁ আপু, তুমি তো কিছুই শপিং করলে না। এই দেখো, এটা বড় ভাইয়া, না মানে আবির ভাইয়া আর আমি পছন্দ করে নিয়েছি তোমার জন্য। মায়া নিজের ধ্যানে থাকায় ভালো করে খেয়াল করলো না সামিরার কথাটা।
খেয়াল করলে হয়তো বুঝতে পারতো সামিরা আবিরকে বড় ভাইয়া বলে ডাকে না। আরে এটার কি দরকার ছিল বলো তো? কি বলো আপু, শপিং গিয়ে এসেছো আর শপিং না করেই ফিরে যাবে? ধরো তো এটা, সবার শপিং শেষ, এখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। কথাটা বলেই সামিরা একটা বড় শপিং ব্যাগ ধরিয়ে দিল মায়ার হাতে। এরপর সবার শপিং শেষ হলে ওরা গেল এই শপিং মলে থাকা রেস্টুরেন্টে। দুপুর হয়ে গেছে, খুব জোরে খিদে পেয়েছে সবার, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবে। বিয়ের দিন সন্ধেবেলা। আজ মাইশা ও আরমানের বিয়ে, রেজিস্টার ম্যারেজ, তাই অনুষ্ঠানটি রাতেই হবে। দিনটিকে ঘিরে যেন এক অদ্ভুত উত্তেজনা, অজানা কাঁপন ছড়িয়ে রয়েছে চারপাশে। কাল শপিংয়ে নিজের ও আরমানের জন্য কাপল ড্রেস নিয়েছিল মাইশা। দুটি মেরুন রঙা পোশাক, লেহেঙ্গা আর তার সাথে একে শেড করে বানানো স্টাইলিশ কুর্তি। চোখ ধাঁধানো সৌন্দর্য মিশে আছে প্রতিটি সেলাই, প্রতিটি ডিজাইনে। মাইশার লেহেঙ্গাটি ছিল দুর্লভ সৌন্দর্যের এক নিদর্শন। ভারী কাজ করা চকচকে পাথরের ছটায় যেন জ্যোৎস্নার ছায়া পড়েছে কাপড়ের গায়ে। এমন পোশাক শুধু গায়ে দেয়া নয়, মনে একরাশ রাজরানীর অনুভূতি এনে দেয়। বিখ্যাত মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে ওকে সাজিয়ে তোলার জন্য, একেবারে নিখুঁত অপার্থিব রূপে। প্রথমে সিদ্ধান্ত ছিল বিয়েটা হবে নিরালয়, খুব গোপনে, শুধু ঘনিষ্ঠ কিছু মানুষকে নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে সব পাল্টে গেল। হঠাৎ করেই আরমান বদলে ফেলল তার সিদ্ধান্ত। বড়জোর কয়েকটা অতিথি নয়, বরং সমগ্র দুনিয়াকে জানিয়ে দিল তার এই বিশেষ দিনের কথা। দেশের বিদেশের সব বড় ক্লায়েন্ট আর ব্যবসায়িক পার্টনারদের ইনভাইট করলো সে। এমনকি মিডিয়াকেও প্রবেশাধিকার দিয়ে দিল নিজ হাতে। যে বিয়ে একান্ত ব্যক্তিগত রাখতে চেয়েছিল নিজেই, সে বিয়েই যেন রাতারাতি রূপ নিল এক জাঁকজমকপূর্ণ রাজকীয় আয়োজনে। নিজ বাড়িতেই জানিয়ে দিল আরমান আর কোনো গোপনীয়তা নয়। এবার সকলে জানবে, দেখবে, চিনে নেবে আরমান শাহরিয়ারের অর্ধাঙ্গিনীকে। চোখের সামনে উপস্থিত হবে সেই নারী যাকে সে এই জীবনের সবচেয়ে বড় পরিচয় দিতে চলেছে, মিসেস আরমান শাহরিয়ার। এদিকে মায়া যেন ভেঙে পড়েছে ভীষণভাবে। মনে হচ্ছে শরীরের প্রতিটি রক্তকণায় কান্না জমে আছে। অজানা এক যন্ত্রণায় ছটফট করছে ওর বুকের ভেতরটা। সত্যি কি এই কষ্ট অজানা, নাকি নিজেই জানে সব, তবু না জানার ভান করে চলেছে বারবার? সকাল থেকে কতবার যে চোখের পানি ঝরেছে তার কোনো হিসেব নেই। মনকে বারবার বুঝিয়েছে এই কান্না ওর বাবার জন্য। পিতৃহীন হবার যন্ত্রণায় বুকটা ভার হয়ে আছে, এটাই যেন বিশ্বাস করাতে চাইছে নিজেকে। কিন্তু ওর মন জানে এই যন্ত্রণার উৎস অন্য কোথাও। এ কদিনেই মায়া নিজেকেই চিনতে পারছে না। ভিতরটা কেমন অচেনা লাগছে, অজানা, ভীতিকর। কিছু একটা পরিবর্তন হচ্ছে ভিতরে, কিন্তু ঠিক কী তা কি সত্যি বুঝতে পারছে না ও। এই কি আপু, তুমি এখনো রেডি হওনি? আর কিছুক্ষণের মধ্যেই তো সবাই বেরিয়ে পড়বে ইভেন্ট হলের উদ্দেশ্যে। সামিরার কণ্ঠস্বর ওর মন থেকে ছিটকে পড়া চিন্তাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিল। মায়া তখন জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল, সুন্দর দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। চোখে তখনই অশ্রুর রেখা। শব্দ শুনে তড়িঘড়ি করে চোখ মুছে নিল দুহাতের আড়ালে। তারপর পিছন ফিরে সামিরার দিকে তাকিয়ে এক কৃত্রিম হাসিতে মুখ থাকলো। তোমরা যাও সামিরা, আমি যাব না। সামিরা অবাক হয়ে তাকালো মায়ার দিকে। এতটা বিধ্বস্ত, এতটা ভেঙে পড়া চেহারা শেষ কবে দেখেছিল? হ্যাঁ, তখন যেদিন মায়ের বাবা মারা গেলেন সেদিনও ঠিক এমনই দেখেছিল তাকে। চোখ ফোলা, মুখ থেমে থাকা, এলোমেলো চুল, যেন নিজের ভেতরে নিজেই লড়ছে কেউ একজন। সামিরা মনে মনে বলে উঠল, জানি আপু, খুব কষ্ট হয়েছে তোমার। তুমি এখনও ভাইয়াকে ভালোবাসো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেখাটা সহজ নয় কারো পক্ষে। কিন্তু চিন্তা করো না, আবির ভাইয়া কথা দিয়েছে এই বিয়ে হতে দেবে না কিছুতেই। এইটুকু ভেবে সে এগিয়ে এলো মায়ের দিকে। এ কি আপু, তুমি কাঁদছো কেন? নিজেকে অনেক বুঝিয়ে আজ যেন আর পারছে না মায়া। বুকের ভেতরটা জ্বলছে, এক আগুন লেগে আছে সেখানে। কিছু না সামিরা, পাপার কথা মনে পড়েছে খুব, তাই চোখের পানি ধরে রাখতে পারছি না। কণ্ঠস্বরটি কেমন নিস্তেজ, তবু কঠিন আবরণে মোড়া। সামিরা মায়াকে জড়িয়ে ধরে বলল, আপু কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের অনুষ্ঠানে তোমাকে যেতেই হবে। না গেলে সবাই ভাববে তুমি কষ্ট পাচ্ছ ওদের বিয়ের জন্য। মানুষ ভুল ব্যাখ্যা দেবে, এটুকু বোঝার চেষ্টা করো। মায়া একরাশ ক্লান্তির সঙ্গে তার ছেলের হাসি হেসে বলল, কে কেমন ভাববে তাতে কিছু যায় আসে না সামিরা।
আমি কারো কাছে এতটাও গুরুত্বপূর্ণ না যে কেউ আমাকে মনে রাখবে। সামিরা গাল ফুলিয়ে বলল, তাহলে আমিও যাচ্ছি না, তোমাকে একা রেখে যাব না, তুমি না গেলে আমিও যাব না। বলেই ধপ করে খাটের ওপর বসে পড়ল সে। মায়া পাশে বসে ওর মাথায় হাত রেখে বলল, এটা ঠিক না সামিরা, তুমি তোমার ভাইয়ার একমাত্র আদরের বোন, তুমি না গেলে চলবে? আর তোমাকে তো আমি খেয়ালই করিনি এতক্ষণ। কি সুন্দর লাগছে তোমাকে, মাশাল্লাহ, একেবারে পরীর মতো লাগছে। লেহেঙ্গাটা খুবই সুন্দর। সামিরা মুখ ফিরিয়ে বলল, হয়েছে, এত পাম দিতে হবে না, আমি বলেই দিয়েছি তুমি না গেলে আমিও যাব না। এবার বলো, রেডি হবে? না হলে আমি কিন্তু আমার সাজই নষ্ট করে ফেলবো। মায়া কোনো উত্তর খুঁজে পেল না, কেবল এক দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, যেন সমস্ত দুনিয়া ওর কাঁধে চাপিয়ে দিয়েছে এক বিশাল ভার। কেউ বুঝতে চায় না তাকে, কেউ শুনতে চায় না তার হৃদয়ের গোপন বেদনার শব্দ। ওয়াশরুমে ঢুকে গেল মায়া। এদিকে সামিরা আলমারির দিকে এগিয়ে গিয়ে বের করলো কালকে সেই শপিং ব্যাগ। সেখানে রাখা ছিল একটি অনিন্দ সুন্দর সবুজ জামদানি শাড়ি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতোর কাজ, সাথে ছিল মানানসই নানান জুয়েলারি। কিন্তু জুয়েলারিগুলো দেখে সামিরা যেন এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। প্রতিটি গয়না নিখাত ডায়মন্ডের, চোখ কপালে ওঠার মতো দামি। কাল সে ব্যাগটা খুলেও দেখেনি। আর এই ব্যাগটি তো আরমানুকে দিয়েছিল, বলেছিল মায়াকে যেন নিজের নাম করে এগুলো দিয়ে দেয়, কারণ মায়া কিছুই নেয়নি। মাথা যেন চক্কর দিয়ে উঠল সামিরার। আবারও সেই অদ্ভুত প্রশ্ন, আরমান যদি সত্যি মায়েশাকে ভালোবাসে, তবে মায়ার জন্য এই অসামান্য উপহার কেন? দিনের পর দিন ও দেখেছে মায়েশার প্রতি কোনো মোহ নেই তার, কিন্তু ওর ভালোবাসা, ওর পিচ্চি মায়াবতী তো মায়েশা, সব গুলিয়ে যাচ্ছে। ভাবলো এ বিষয়ে আবিরকে জানাবে, কিন্তু ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মায়া, আর ওর ভাবনা স্রোত ছিন্ন হয়ে গেল। সময় খুব বেশি নেই, আবির ভাইয়া স্পষ্ট করে বলেছে আজ যেভাবেই হোক মায়াকে অনুষ্ঠানে পৌঁছাতেই হবে। তাই আর কিছু না ভেবে সামিরা এগিয়ে এলো মায়াকে সাজাতে। মায়া তখনও যেন অচেতন ভাবনায় ডুবে। ওর দৃষ্টি নেই, রং নেই, জ্যোতি নেই, শুধু একটি নির্বাক অস্তিত্ব। চোখ ধাঁধানো শাড়িতে, মাথা ঘোরানো ডায়মন্ডের জুয়েলারিতে সেজেও সে যেন কেবল এক প্রাণহীন পুতুল। ড্রেসিং টেবিলের সামনে বসে থাকলো নিশ্চলভাবে। সামিরা এক এক করে সাজিয়ে দিতে লাগলো ওকে। আর ঠিক তখনই আয়নার প্রতিফলনে যদি একবার তাকাতো, মায়া দেখতে পেত নিজেকে, দেখতে পেত এক অপার সৌন্দর্যের ছায়া। কিন্তু না, ওর সমস্ত অনুভূতি আটকে আছে ভেতরের এক জটিল অবেধ্য যন্ত্রণায়। বাড়ির সকল আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা একে একে রওনা হয়ে গেছেন ইভেন্ট হলের উদ্দেশ্যে। শুধু থেকে গেছে 5 জন, মায়েশা, আরমান, আবির, সামিরা এবং আয়ান। মায়েশা জানিয়ে দিয়েছিল সে আরমানের সাথেই যাবে, আর আরমানও সেই কথাতেই সায় দিয়ে বলেছিল সে নিজেই মায়েশাকে নিয়ে যাবে। বাকিরা যেন আগেই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরেই মায়েশা গাড়ির পেছনের সিটে বসে আছে, নীরব, অপেক্ষারত। কিছুক্ষণ পর সামিরা এসে বসলো ওর পাশে। এরপর গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলো আবির, আর তার পাশে শান্ত মুখে সানগ্লাস পরা অবস্থায় বসে পড়ল আয়ান। মায়েশা হঠাৎ থমকে গেল, চমকে উঠে অবাক গলায় বলল, এ কি, তোমরাই গাড়িতে কেন? আর আরমান কোথায়? সামিরা হালকা সুরে বলল, ভাইয়া তো অনেক আগে বেরিয়ে গেছে আপু। মায়েশার চোখে ক্ষণিকের হতাশা, কণ্ঠে ভেজা ভাঙা শব্দ। কিন্তু আমার তো ওর সাথেই যাওয়ার কথা ছিল। আবির হালকা হাসিতে বলল, আরমানের হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়েছে, জানোই তো কতটা ব্যস্ত মানুষও। মায়েশা ছোট করে বলল। ও আচ্ছা। শব্দগুলোর মধ্যে ছিল অনুচ্চারিত অপমান, চাপা অভিমান। চোখের কোণে একবার তাকালো আয়ানের দিকে। গাঢ় রঙের শেরওয়ানিতে, চোখে সানগ্লাস আর হাতে ম্যাচিং ঘড়ি পরে দাঁড়িয়ে থাকা আয়ান যেন অন্য কেউ, অপরিচিত এক অভিজাত পুরুষ। মুখে অচেনা গম্ভীরতা, চোখে চাপা অভিমান। ব্রেকআপের পর থেকেই নতুন রূপে আবির্ভূত হয়েছে সে। আর আশ্চর্যজনকভাবে এই পরিবর্তিত আয়ানকে ভীষণ মানাচ্ছে। এক দৃষ্টি তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মায়েশার, অথচ বুকের মধ্যে কি এক চাপা অস্বস্তি। এদিকে মায়া নিঃশব্দে বসে আছে গাড়ির অন্য প্রান্তে, আরমানের পাশে। সামিরা এই গাড়িতেই ওকে বসিয়ে গিয়েছিল। কিছু বলার সুযোগ না দিয়েই আরমান এসে ড্রাইভিং সিটে বসে পড়েছিল। স্রেফ ইঞ্জিন চালিয়ে সামনে তাকিয়ে রইল, নিঃশব্দ, নির্লিপ্ত। মায়াও আজ আর কিছু বলেনি। এমনিতেই ভিতরে কিছু ভালো লাগছে না, অকারণেই বিরক্ত লাগছে।
নিজের মনকে প্রশ্ন করে লাভ নেই, কারণ সে নিজেই জানে না কেন এই মানুষের সঙ্গে আজ ওর পথ এক হয়েছে, যে মানুষটা আজ অন্য কাউকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। এত ভাবনায় মাথার যন্ত্রণা বাড়ছে কেবল। চোখ সরিয়ে নিল বাইরের দিকে, চলমান জানালার ধারে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। হঠাৎ এক শান্ত কণ্ঠে বলে উঠল, শেষবারের মতো একটা জিনিস চাইবো, দিবেন আমায়? আরমান গম্ভীর গলায় বলল। বলো। মায়ার কণ্ঠে ছিল নিঃস্ব নিঃশেষ হওয়া এক নারীর স্বর। মুক্তি। আপনার কাছ থেকে মুক্তি চাইছি। জানি হ্যাঁ, এখনো পুরো 1 মাস যায়নি, চুক্তির কিছুদিন বাকি, কিন্তু আমি আর এক মুহূর্ত চাই না। আজ এই মুহূর্ত থেকে আমি মুক্তি চাই, দেবেন আমায়? আরমান নিশার মুখে এক টুকরো নির্লিপ্ততা মিশিয়ে বলল, আজকের পর থেকে তুমি মুক্তি পাবে। সেই চুক্তি আর তোমাকে মানতে হবে না, কারণ আজ আমার জীবনে আমার অর্ধাঙ্গিনীর প্রবেশ ঘটবে, তাই আমার আর কোনো পার্সোনাল মেটের প্রয়োজন পড়বে না। মায়া একটিবারের জন্য তাকালো না ওর দিকে, শুধু ঠোঁটের কোণে নিস্তরঙ্গ এক শব্দ, ধন্যবাদ। তারপর নেমে এলো নিস্তব্ধতা। গাড়ির ভিতর নিঃশ্বার নিস্তব্ধতা যেন ওদের মনের ভিতরের স্তব্ধ কান্নার প্রতিছবি। দুই পাশে বসা দুটি প্রাণ, একজন এগিয়ে চলেছে নতুন এক জীবনের পথে, আর আরেকজন বিদায় নিচ্ছে সেই জীবনের সবটুকু স্বপ্ন ছুঁয়ে। মায়া এক গভীর শ্বাস টানল। জানালার পাশে বসে থাকা সেই মানুষের শরীর থেকে আসা পরিচিত গন্ধটা শেষবারের মতো বুক ভরে নিতে চাইল, শেষবারের মতো যেন হৃদয়ে জমা রাখতে চায় একটি জীবনের অনুপস্থিত সঙ্গী স্মৃতি। আরমানের গাড়ি এসে থামলো ইভেন্ট হলের একটি নিরিবিলি দরজার সামনে। সেখানে গার্ড ছাড়া আর কোনো মানুষের চিহ্ন নেই। বিপরীতে মেইন গেটের কাছে চলছে তীব্র কোলাহল, অনেক মানুষের আনাগোনা, গাড়ি থামার শব্দ, ফটোগ্রাফারদের হাঁক ডাক। গাড়ি থেকে নেমে এলো মায়া, এক দৃষ্টে তাকিয়ে রইল দরজার দিকে। আরমানও নামলো, তারপর পকেট থেকে ফোন বের করে দ্রুত কাকে যেন একটি মেসেজ পাঠিয়ে দিল। মায়া কিছু না ভেবে, না কিছু জিজ্ঞেস করে নির্ভর পায়ে এগিয়ে গেল সেই দরজার দিকে। দরজা পেরিয়েই মুহূর্তে চারিদিকে যেন আলোর ঝলক জ্বলে উঠল। সাথে সাথেই শুরু হয়ে গেল বেলুন ও ফুলের বর্ষণ। ওপর থেকে ঝরে পড়ছে লাল গোলাপের পাপড়ি ও রঙিন লাভ শেপ বেলুন। মেঝেতে ধোঁয়ার আস্তরণ গড়িয়ে যাচ্ছে ধীর গতিতে, আর তার উপরে সাজানো রয়েছে অপূর্ব কার্পেট। কার্পেটের উপর বিছানো ফুলের পাপড়ি, একটি নিখুঁত স্বপ্নময় পথ। মায়ের পাশে এসে দাঁড়ালো আরমান। সেই মুহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ল কনফেটি ফাটার শব্দ। এক মুহূর্তে আকাশ রঙিন কাগজের ঝলকে ঢেকে গেল। মায়ার চারপাশে ঘুরে বেড়াচ্ছে চিকচিক করা রঙিন কাগজের কণা, ঝিলিক দিচ্ছে আলোর ঝলকে। মিডিয়ার ক্যামেরাগুলোর ফ্ল্যাশ একসঙ্গে জ্বলে উঠল। চারিদিক থেকে ভেসে আসছে ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ। চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সব ঝলমলে আলো আর ভিড়ের মধ্যে, যেন পুরো ভুবন তাকিয়ে আছে একজন নারীর দিকে, যার আগমন আজকের সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য। আর ঠিক তখনই মায়া হতবাক, একেবারে নিঃশব্দে নিষ্পন্দ দাঁড়িয়ে। কি হচ্ছে তার সঙ্গে কিছুই বুঝে উঠতে পারছে না। চোখ বড় বড় করে তাকিয়ে রইল চারপাশে। এমন সময় হঠাৎ কারো ধাক্কায় টলে উঠল মায়ার শরীর। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যাচ্ছিল সে। ঠিক তখনই শক্ত অথচ স্নিগ্ধ এক হস্তে কোমর ধরে ওকে নিজের দিকে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আরমান। কেঁপে উঠল মায়া। মুহূর্তের মধ্যে মায়া ফিরে তাকালো সামনের দিকে। মায়েশা দাঁড়িয়ে আছে রাগে ফুঁসতে থাকা চোখে। সেই দৃষ্টি ঠিক যেন ওর বুকের ভেতর আগুন ছুড়ে দিচ্ছে। তারপর ধীরে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা আরমানের দিকে। গম্ভীর মুখ, নিঃশব্দ চোখ, তবু সেই চোখের ভাষা স্পষ্ট। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মায়েশার দিকে। মায়ের মাথাটা হঠাৎ কেমন যেন ঘুরে উঠল, পা থেকে শরীর আলগা হয়ে এলো, চোখে অন্ধকার। চারিদিকের কোলাহল যেন থেমে গেল এক নিমেষেই। শরীরটা ঢলে পড়ল, আর ঠিক তখনই আরমান 2 হাতে ছড়িয়ে ধরল তাকে, আগলে রাখলো পরম যত্নে, যেন তার সবচেয়ে প্রিয় কিছু হারিয়ে যেতে বসেছে। আরমানের মুখে ফুটে উঠল এক তীব্র উদ্বেগ, বুকের ভিতর তোলপাড় করে উঠল। মায়ের নিঃশব্দ জ্ঞান হারানো যেন তার ভিতরটাকে ছিন্ন করে দিয়ে গেল। অবিচল পায়ে দৃঢ় ভঙ্গিতে আরমান মায়াকে কোলে তুলে নিল। চারপাশে শত চোখের ভ্রুকুটি, ফিসফাস, ফ্ল্যাশ, কোনো কিছুই যেন তাকে দমাতে পারল না। গোটা ইভেন্ট হল জুড়ে মুহূর্তে নেমে এলো শোরগোল। কে এই নারী? কেন বিয়ের আসরে কোণের সাজে 2 জন? যদিও মায়ের সাজ কোণের মতো নয়, কিন্তু ওকে আরমানের পাশে একজন বিয়ের কোণে ছাড়া কিছুই মনে হচ্ছে না।
হলে থাকা প্রতিটি মানুষের চোখেই প্রশ্ন, কে আসল কোণে? যে মেয়ে আরমানের কোলে সেই, নাকি যে মেয়ে লেহেঙ্গা পরে ব্রাইডাল সাজে দাঁড়িয়েছিল সেই? ইভেন্ট হলের অন্য দরজা দিয়ে কয়েক মুহূর্ত আগে ছুটে এসে ধাক্কা দিয়েছিল এই অচেতন নারীর গায়ে, সবাইকে চমকে দিয়ে একদম ব্রাইডাল সাজে। অথচ এখন তার সেই সাজের চাকচিক্য যেন ফিকে। আরমানের বাহুতে অচেতন মায়া, পরনে বিয়ের শাড়ি নয়, অথচ অপার এক সৌন্দর্যে মোড়া, গা জুড়ে সবুজ রঙা জামদানি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতোর কাজ, ঝলমল করছে শরীর জুড়ে ডায়মন্ডের গয়না, চুলে খোপা করে বাঁধা, তাতে গাঁথা গাজরার কোমল সুগন্ধ, চোখে সূক্ষ্ম কাজল রেখা, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে এক হাত করে চুড়ি, এক অপার শ্রদ্ধা ও সৌন্দর্যের প্রতিচ্ছবি যেন সে। নির্জীব অথচ সম্মোহিত করে রাখা আরমান নিজেও পরেছে গোল্ডেন রঙের শেরওয়ানি, যেন তারই জন্য তৈরি। মায়ার শাড়ির রঙে রঙে গাঁথা এক নিখুঁত সামঞ্জস্য। একসাথে দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুটি চরিত্র উঠে এসেছে কোনো রাজকীয় কাহিনীর পাতা থেকে, নিঃসন্দেহে একে অপরের পরিপূরক। আরমানের মুখে কোনো আবেগ নেই, কেবল এক তীব্র গাম্ভীর্য। কোনো প্রশ্নের উত্তর নয়, কোনো ব্যাখ্যার প্রয়োজন নয়, শুধু নিজের বিশ্বাসে অটল হয়ে হাঁটছে সে, যেন পৃথিবীর সমস্ত কণ্ঠ রোধ করে নিজের হৃদয়ের ভাষা সে নিজেই উচ্চারণ করছে। পিছনে দাঁড়িয়ে আছে মাইশা, চোখে হাহাকার, মুখে একরাশ অসহায়তা, গা ভরা ব্রাইডাল সাজ, ভারী মেকআপের নিচে চাপা পড়া এক বিপর্যস্ত মুখ। যে কেউ দেখলে বলবে এ তো কোণে, অথচ উপস্থিত জনতার চোখ আজ দ্বিধায় বিভ্রান্ত। তাদের চোখের ভাষায় প্রশ্ন, কে আসল কোণে? সব কিছুকে ছাপিয়ে আজ এখানে সবচেয়ে উজ্জ্বল চিত্র একজন গাম্ভীর্য ভরা পুরুষ ও তার বাহুতে শুয়ে থাকা এক অপূর্ব নারী। বাকিটা যেন কেবল আবছা আলোর ছায়া। আরমান মায়াকে কোলে নিয়ে এগিয়ে গেল রেস্টরুমের দিকে। ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল বেডে। তারপর কল করলো ওর জানাশোনা একজন ফিমেল ডক্টরকে। তারপর কল দিল আবিরকে সেই ডক্টরকে নিয়ে আসার জন্য। আরমান বসলো মায়ার পাশে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ার মুখের দিকে। একদিকে হলে হইচই শুরু হয়ে গেছে, ভেসে আসছে মিডিয়ার লোকের একের পর এক প্রশ্ন। হাজার হাজার মানুষ উপস্থিত আছে এখানে, সবাই বিভ্রান্ত মুখে কৌতূহলের ছাপ। আরমানের বাবা, চাচা, আয়ান সহ আরও ওদের কিছু কাছের মানুষ সকলকে শান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মিডিয়ার লোকগুলোকে। ঠিক তখনই মাইকে ভেসে উঠল এক গম্ভীর অথচ মার্জিত নারী কণ্ঠ। পুরো হলে মুহূর্তেই নেমে এলো নীরবতা। মিসেস সাবিনা বেগম হলের মাঝে দাঁড়িয়ে মাইকে মুখের কাছে নিয়ে বললেন, আপনারা সবাই একটু শান্ত হন প্লিজ। আমি সাবিনা বেগম, শাহরিয়ার পরিবারের বড় বউ এবং আরমান শাহরিয়ারের মা। আমরা খুবই দুঃখিত, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে একটা অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই আপনাদের সামনে গোটা ঘটনা পরিষ্কার করে বলার প্রয়োজন মনে করছি। আমাদের আজকের কোণে মানে এই বিবাহ অনুষ্ঠানের জন্য যার সঙ্গে আমার পুত্র আরমানের বিয়ে ঠিক হয়েছে তিনি হচ্ছেন মাইশা তালুকদার। ইতিমধ্যেই মাইশা ওনার পাশে এসে দাঁড়িয়েছে। উনি শেষের কথাটা মাইশাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন। আবারও শোনা গেল ওনার আওয়াজ, মাইশা একজন শিক্ষিত ও সংস্কার সম্পন্ন মেয়ে। ওকেই আজকের কনে হিসাবে সাজানো হয়েছে এবং সব প্রস্তুতি তার জন্যই ছিল। কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে মাইশার জায়গায় মায়া তালুকদার, যিনি মাইশার চাচাতো বোন, অনিচ্ছাকৃতভাবে কনের জায়গায় চলে আসে। ওর পরনে বিয়ের শাড়ি না থাকলেও হয়তো ওর সৌন্দর্য, গয়না এবং পরিবেশের চাপে সকলেই ধরে নিয়েছেন যে উনিই কনে। ফলে অনেকেই ভুল করে ওকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন। আমার ছেলে আরমান যেহেতু মায়া অসুস্থ হয়ে পড়েছিল, মানবিক দায়িত্ববোধ থেকে ওকে সাহায্য করেছে, কিন্তু এটাকে কোনো রকম ভিন্ন অর্থ দেওয়ার প্রয়োজন নেই। ঘটনাটা সম্পূর্ণ একটা দুর্ঘটনামূলক বিভ্রান্তি, এর পিছনে কোনো রহস্য নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, অযথা গুজব না ছড়িয়ে বরং আমাদের পাশে থাকুন এবং এই বিয়েটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে সাহায্য করুন। মিডিয়ার কাছেও আমার বিনীত অনুরোধ, আপনার বিষয়টি পজিটিভলি কভার করুন। আপনাদের মাধ্যমে এই ভুল বোঝাবুঝি যাতে অন্যভাবে ছড়িয়ে না পড়ে সেটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা আমাদের পরিবারের এই ছোট্ট ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আনন্দঘন মুহূর্তকে অটুট রাখবেন। মাইক বন্ধ করার পরও মিসেস সাবিনা কণ্ঠের দৃঢ়তা আর স্পষ্টতা যেন পুরো হলে অনুসরণ তুলল। কিছুটা স্তব্ধ, কিছুটা বোঝার চেষ্টা,
হলে উপস্থিত মানুষের চোখে এবার আর আগের মতো কৌতূহল নেই, বরং একটা ধীরে শান্ত হয়ে আসা আশ্বস্ত ভাব। কিন্তু অনেকের মুখেই হতাশার ছাপ। মায়া কোণে নয় এটা শুনে। তারা নিজেদের মনের কোণে কোথাও একটু না অনেকটা আশা করেছিল যে মায়াই হচ্ছে বিয়ের কোণে। এবার আরমানের ড্যাড মাইক হাতে নিয়ে বলল, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠানের উপস্থিত থাকার জন্য। যে ঘটনা কিছুক্ষণ আগে ঘটেছে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং আকস্মিক ছিল। আমাদের পরিবারের একজন প্রিয় মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিয়ের মূল আনুষ্ঠানিকতা কিছু সময়ের জন্য স্থগিত রাখা হয়েছে। তবে চিন্তার কিছু নেই, ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে। এখন আপনারা অনুগ্রহ করে আতিথেয়তা গ্রহণ করুন, খাবার দাবার, গান বাজনা ও পরিবেশ উপভোগ করুন। এই ছোট্ট সময়ের অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আপনারা যে ভালোবাসা ও ধৈর্যের সঙ্গে আমাদের পাশে আছেন তাতে আমরা কৃতজ্ঞ। আমরা চাই আজকের দিনটা আনন্দময় থাকুক সবার জন্য। খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠান শুরু হবে, ততক্ষণ আপনারা পার্টি এনজয়। ধন্যবাদ। এদিকে আবির ঝড়ের গতিতে গাড়ি ড্রাইভ করে ডক্টর নিয়ে এসেছে। ভাগ্য ভালো ছিল তাই ডক্টর তার চেম্বারেই ছিল এবং এখান থেকে তার চেম্বার পায়ে হেঁটে 5 মিনিটের পথ। ডক্টর চেক আপ করে জানালো সারাদিন খাওয়া দাওয়া না করায় প্রেশার ফল্ট করেছে। কিছু মেডিসিন লিখে দিলেন। আবির জানালো কিছুদিন আগেই মায়াকে হসপিটালে ভর্তি করা হয়েছিল দুর্বলতার জন্য। ডক্টর কথা শোনালেন। মায়ের শারীরিক অবস্থা জেনেও ওরা খেয়াল রাখেনি, তাই কিছুক্ষণ পরেই জ্ঞান ফিরে আসবে মায়ার। ওর জ্ঞান ফিরলে যেন ওকে কিছু খাইয়ে মেডিসিনগুলো খাইয়ে দেয়। এবং ডক্টর এটাও বললেন যে মায়াকে যেন একবার হাসপাতালে নিয়ে গিয়ে চেক আপ করায়, কিছু টেস্ট করা দরকার। মায়াকে দেখে কিছুটা সন্দেহ হলো ওনার। ডক্টরের মনোভাব বুঝে আরমান ও আবিরের মুখেও চিন্তার ছাপ পড়ল। আজ সারাদিন একটাও খাবার মুখে দেয়নি মায়া, শুধু এখানে আসার আগে 1 গ্লাস দুধ পান করেছিল। রুবি প্রতিদিন রাতে মায়াকে দুধ দিয়ে যায় খাওয়ার জন্য, সেই মায়ের হসপিটাল থেকে বাড়ি আসার পর থেকে। আজও তার ব্যতিক্রম হয়নি। আরমানের বাড়ির সবাই হাজির হয়েছে ওই রুমে। আবির গেল ডক্টরকে দিয়ে আসতে এবং মেডিসিনগুলো আনতে। আরমানের মা আরমানকে উদ্দেশ্য করে বলল, তুমি ওই মেয়েকে নিয়ে এতটা বাড়াবাড়ি না করলেও পারতে আরমান। এতে প্রতিটা মানুষের সামনে আমাদের এবং মাইশা বেটাকে ছোট হতে হলো। আরমান কোনো উত্তর দিল না। মাইশা বলল, হ্যাঁ মম, আর ওনাকে জিজ্ঞেস করো উনি আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং শেরওয়ানিটা পরবে কিনা। আর ওনার পাশে মায়া কেন এলো? ওখানে তো আমার থাকার কথা ছিল। আরমান বিরক্ত গলায় বলল, মম, তুমি খুব ভালো করেই জানো আমি এই ধরনের রঙের ড্রেস একদমই পছন্দ করি না। এখন এসব বাদ দাও তো, ভালো লাগছে না আমার। আরমানের ড্যাড বলল, আরে এসব এখন থাক, চলো আগে রেজিস্ট্রির কাজগুলো সেরে দিই, অনেক দেরি হয়ে গেছে এমনিতেই। হ্যাঁ চলো, এসো আরমান আব্বু। মাইশা বেটা তুমি রাগ করো না, আসলে সত্যি আরমান ওই কালারের ড্রেস পছন্দ করে না। ঠিক আছে মম। বলছি কি, তোমরা সবাই যাও, একজনের তো থাকার দরকার মায়ার কাছে, আমি বরং থাকি। রুবি বলল, ছোট আম্মু তুমি যাও, আমি থাকছি। রুবির কথাই সবাই সাই জানালো। আঞ্জুমা বেগম প্রথমে রাজি হলো না, কিন্তু সবার কথাই আর কিছু বলল না। সবাই চলে গেল। হলরুমে অ্যানাউন্স করা হলো বিয়ের অনুষ্ঠান শুরু হবে। বিয়ের অনুষ্ঠান বলতে শুধু ওই রেজিস্ট্রি পেপারে সই করা। উকিলবাবু সমস্ত কাগজপত্র টেবিলে রাখলেন। মায়েশা বসে আছে রাজকীয় ফুলের সাজে সজ্জিত সোফায়। আরমান গম্ভীর মুখে উঠে এলো মঞ্চে। মায়েশা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে গেল সোফায়। হলরুমে থাকা প্রতিটি ব্যক্তির দৃষ্টি এখন ওদের দিকে। প্রতিটা ফটোগ্রাফার ও মিডিয়ার লোকেরা ছবি ভিডিও করতে ব্যস্ত। উকিলবাবু মায়েশার দিকে পেপার এগিয়ে দিল। মায়েশা ফুল নিয়ে সাজানো থালা থেকে সুন্দর ডিজাইনের পেনটা তুলে নিল। তাকালো একবার ওর মায়ের দিকে, মুখে বিশ্বজয়ের হাসি। ধীরে ধীরে সই করে দিল উকিলবাবুর দেখানো জায়গাতে। মায়েশার সই করা হয়ে গেলে উকিলবাবু পেপার নিয়ে আরমানের দিকে গেলেন। আরমান তাকালো একবার আয়ানের দিকে। আয়ানের মুখে কোনো অনুভূতি নেই, যেন পাষাণ হয়ে দাঁড়িয়ে আছে। আরমানের দিকে মায়েশা পেনটা হাসি মুখে এগিয়ে দিল। আরমান সেটাকে উপেক্ষা করে উকিলের কাছে থাকা পেনটা নিয়ে সই করতে শুরু করলো। সই প্রায় শেষের দিকে, কিন্তু তখনই একটা আওয়াজে থমকে গেল চারিপাশ। তুই বিবাহিত হয়েও আবার কিভাবে বিয়ে করতে পারিস আরমান? এই বিয়ে হবে না। আবিরের বলা কথাটি বাড়ি খেলো হলরুমের দেওয়ালে দেওয়ালে।
সবার কানে বারে বারে প্রতিধ্বনিত হলো যেন। এই একটা কথাই যথেষ্ট ছিল পুরো হল রুমকে স্তব্ধ করার জন্য। মিসেস সাবিনা বেগম গম্ভীর গলায় বললেন, আবির, এই কথাটা এখন না বললেও চলতো। না আন্টি, এই কথাটা বলার সঠিক সময় হচ্ছে এটা, তাই না বললে হবে না। সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। সবার মুখে কৌতূহলের ছাপ। ভেসে এলো আরমানের গম্ভীর গলার আওয়াজ, আবির, ভালো হবে এখন চুপ থাক। আবির তাচ্ছিল্য হেসে বলল, এতক্ষণ চুপই ছিলাম, কারণ ভেবেছিলাম তুই নিশ্চয়ই কিছু না কিছু করবি, কিন্তু ওটা আমার ভুল ধারণা ছিল। আমি ভেবেছিলাম হয়তো তুই মায়াকে ভালোবেসে ফেলেছিস, তুই এই বিয়েটা করবি না, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। সাবিনা বেগম চিল্লিয়ে ধমকে উঠলেন আবিরের ওপর। আবির, কি সব শুরু করেছো তুমি? তুমি খুব ভালো করে জানো আরমান মায়ের সাথে ভালোবাসে। আর তোমাকে রিকোয়েস্ট করছি, এখানে এত লোকের সামনে আরমানের অতীত টেনে না এনো না প্লিজ। আবির তাচ্ছিল্য হেসে বলল, কোন অতীতের কথা বলছেন আপনি? আপনি যে অতীতের কথা বলছেন সেই অতীত এখনো অতীত হয়নি, বর্তমান হয়ে রয়ে গেছে সকলের অজান্তে। সবাই অবাক হলো, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। পুরো হল রুমে শুরু হয়েছে গুঞ্জন। আবারও ভেসে এলো আরমানের গম্ভীর গলার আওয়াজ, আবির, স্টপ ইট। আগে রেজিস্ট্রিটা শেষ হতে দে, তারপর তো সব কথা শুনবো। দাঁড়াও আরমান, আগেও কি বলছে শুনতে দাও। আবির, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। তুমি কিন্তু খুব ভালো করে জানো আরমান এবং মায়ের ডিভোর্স হয়ে গেছে। আবির চিল্লিয়ে বলল, না, হয়নি। আরমান এবং মায়ের ডিভোর্স এখনো হয়নি, ওরা এখনো স্বামী স্ত্রী, তাই বউ থাকা সত্ত্বেও আবার বিয়ে করা আইনত অপরাধ। এই কথাটাই যথেষ্ট ছিল পুরো হল রুমে ঝড় তোলার জন্য। কিসের অতীত, কিসের ডিভোর্স, কিচ্ছুই বুঝতে পারছে না কেউ। কিন্তু আরমানের পরিবারের সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবার জানা মতে অতীত ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এখন আবিরের এমন কথা বিশ্বাস হচ্ছে না। আরমান আবিরের কথায় পাত্তা না দিয়ে সই করতে শুরু করলো। আবির আরমানকে সই করতে দেখে রাগে এগিয়ে গেল পেপারটা কেড়ে নেওয়ার জন্য, কিন্তু আরমানের ইশারায় কিছু গার্ড এসে আবিরকে ধরে ফেলল। আবির রাগে চিল্লিয়ে বলল, আরমান, তুই এটা করতে পারিস না, মায়াকে নিয়ে খেলতে পারিস না তুই। আমি তোর এই কদিনের ব্যবহার দেখে ভেবেছিলাম তুই মায়াকে ভালোবেসে ফেলেছিস, কিন্তু না, তুই খেলেছিস মায়াকে নিয়ে, আর এখনো খেলছিস। না, আবিরের কোনো কথাই পাত্তা দিল না আরমান। নিজের মনে সই করে উঠে দাঁড়ালো। এদিকে পুরো হলে তখন যেন ঝড় চলছে। সকল মানুষের একে অপরের সাথে ফিসফিস করছে। সবাই যেন একটা বড় রকমের ধাক্কা খেলো। আরমান উঠে দাঁড়িয়ে পেনটা পাশে থাকা আয়ানের দিকে বাড়িয়ে দিল। নে, সই কর। আয়ান কিছু না বলে পেনটা হাতে নিয়ে মায়েশার পাশে বসে পড়ল। কোনো দ্বিধা, কোনো প্রশ্ন, কোনো ভয় কিছুই ছিল না ওর চোখে। নিঃশব্দে সই করলো রেজিস্ট্রি পেপারে। তারপর উঠেও দাঁড়ালো নিঃশব্দে। ওদিকে এখনও রাগে দিতে আছে আবির। 4 জন গার্ডে ওকে ধরে রেখেছে। তার মাঝে আরমানের বাবা ও চাচা সাক্ষী হিসেবে সই করলেন কাগজে। হলরুম জুড়ে তখন একরকম হুলস্থুল পরিস্থিতি। মিডিয়ার লোকেরা একের পর এক প্রশ্ন ছুড়ে দিচ্ছে। ক্যামেরার ফ্ল্যাশের ঝলকে চারিদিক যেন জ্বলজ্বল করছে। ঠিক তখনই আরমান এগিয়ে এলো সবার মাঝখানে। এক হাতে তুলে নিল মাইক্রোফোন। চোখে ছিল অদ্ভুত এক দৃঢ়তা। তারপর গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, গুড ইভিনিং এভরিওয়ান, প্লিজ স্টে কোয়াইট ফর মোমেন্ট। আপনাদের সকলকে আমার জীবনের সত্যিটা জানানোর জন্য আজ এখানে ডাকা হয়েছে, তাই একটু ধৈর্য ধরে আমার কথা শুনুন। তার গলার গভীরতা, স্বরের দৃঢ়তায় পুরো হলরুমটা হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল। কৌতূহল, বিস্ময় আর অজানা আশঙ্কায় সবাই তাকিয়ে রইল আরমানের দিকে। আরমান আবারও বলতে শুরু করলো, এবার একটু ধীর হয়ে, আমি আরমান শাহরিয়ার, বিবাহিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি বিবাহিত। তবে আজকের এই মুহূর্ত থেকে নয়, 1.5 বছর আগে আমার দাদুর চাপে পড়ে আমি বিয়ে করি মায়া তালুকদারকে, যাকে আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন, মায়ের চাচাতো বোন। কিন্তু সেই বিয়ে আমি কখনো মন থেকে মেনে নেইনি, কারণ আমার হৃদয় তখনও অন্য কারোর জন্য ব্যাকুল ছিল। আমি মায়াকে স্ত্রী হিসেবে কখনোই গ্রহণ করতে পারিনি, ওর মুখটা পর্যন্ত দেখতে চাইনি। বিয়ের পরদিন ওকে ওর বাড়িতে রেখে এসেছিলাম, শুধুমাত্র মাসে মাসে কিছু টাকা পাঠাতাম ভরণ পোষণের জন্য। কিন্তু আজ জানলাম সেই টাকাও কখনো ছোঁয়নি মায়া। 6 মাস পর আমার দাদু মারা গেলেন, আর তার ঠিক 6 মাস পর আমি পাঠালাম ডিভোর্স লেটার মায়ের বাড়িতে, সঙ্গে কিছু টাকা। কিন্তু মায়া সেই কাগজে সই করে টাকার সহ সবকিছু ফেরত পাঠালো।
আমি মায়াকে ডিভোর্স পেপার পাঠিয়েছিলাম আমার ভালোবাসা, আমার আসক্তি পিচ্ছি মায়াবতীর জন্য। এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে যে এই পিচ্ছি মায়াবতীটা আবার কে? চলুন এই পিচ্ছি মায়াবতীর পরিচয় দিই। ওর নাম কিন্তু পিচ্ছি মায়াবতী নয়, এই নাম আমার দেওয়া। ওকে আমি এই নামেই ডাকতাম আজ থেকে প্রায় 10 বছর আগে। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে একটা ছোট্ট দুর্ঘটনার শিকার হই আমি। ঠিক তখন এক 9-10 বছর মেয়ে আমার সামনে আল্লাহর ফেরেশতার মতো হাজির হয়েছিল। আমাকে গাড়ি থেকে টেনে বের করে আনে। সেই ক্ষণিকের দেখাতে ওর মুখটা আমার হৃদয়ে গেঁথে গেছিল। আমি ভালোবেসে ফেলেছিলাম ওকে, একটা বাচ্চা মেয়েকে। সে জানতেও পারেনি কি গভীর ছাপ ফেলে গেছে আমার মনে। আমি সুস্থ হয়ে উঠলেও ওর খোঁজ পাইনি আর কখনো। শুধু মনে ছিল ওর স্কুল ড্রেসের নেম প্লেট, মাইশা তালুকদার, ক্লাস 7। দুর্ঘটনার সময় ওর ড্রেসের সেই নেম প্লেটটা আমার হাতে এসে পড়েছিল।